আগামী মে মাসে রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচন দিন তারিখ হয়ে যাবে বলে আমি মনে করছি, এবং সেক্ষেত্রে তফসিলত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হবে। প্রস্তুতি বলতে যে নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত কাজগুলি করতে হয়, ভোটার তালিকা কে যাচাই বাছাই করা এবং সেখানে সংশোধন, সংযোজন, বিয়োজন ইত্যাদি বিষয়, এগুলো আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, এবং সেগুলো আমরা কেউ বাদ পড়লে তাকে ইনক্লুডেড করানোর ব্যবস্থা করা, সেগুলো করছি। পাশাপাশি আমাদের সারা দেশের মতো রাজশাহীতেও বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ এবং নবায়ন দুটো কাজই একসঙ্গে চলছে। এটি আমরা করছি এই জন্যই যে এটিরও সামনে কিন্তু নির্বাচনের সময় কাজে লাগবে। বর্তমানে আমরা যে সদস্য পদ দিচ্ছি এবং নবায়ন করছি, এক্ষেত্রে আমরা একটা ভিন্ন মাত্রা সংযোজন করেছি। সেটি হলো প্রথম দিন, প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম দিন এক প্রকাশ্যে একটা স্থানে বেশ জাঁকজমকপূর্ণভাবে মঞ্চ করে, প্যান্ডেল করে, এবং যারা কর্মীরা আসছেন তারা ঢাকঢোল বাজিয়ে আসছেন, একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করছি আমরা, এবং সেখানে সদস্যপদ আমরা প্রদান করছি বা নবায়ন করে দিচ্ছি। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য যে কোনো বারের থেকে এবারে কিন্তু উপস্থিতির হার অনেক বেশি এবং নেওয়ার আগ্রহ অনেক বেশি। বিশেষ করে আমাদের নারীদের মধ্যে সদস্যপদ সংগ্রহ করার আগ্রহটা লক্ষণীয়ভাবে বেশি। একই সঙ্গে তরুণ যারা নতুন ভোটার হচ্ছে বা কিছুদিন আগে ভোটার হয়েছে, তাদের মধ্যেও এই আওয়ামী লীগের সদস্য হওয়ার আগ্রহটা খুব বেশি। এর হয়তো কারণ ব্যাখ্যা করলে যেটা আমরা বুঝতে পারি যেটুকু, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সম্পর্কে যত ভ্রান্ত ধারণা বা মানে মিথ্যা প্রচার, অপপ্রচার ইত্যাদি যা যা ছিল, সেগুলো অবিরামভাবে সত্যটা প্রচার করার কারণে টেলিভিশন বা রেডিওতে বা পত্রিকায় আসার কারণে নারী সমাজ বা তরুণ সমাজ বা শিক্ষিত সমাজ বা যারা হয়তো অতটা শিক্ষিত নয়, তারা প্রত্যেকের মধ্যেই সেই পুরাতন ভুল ধ্যান ধারণাগুলো ভেঙে গেছে, এবং ভেঙে যাওয়ার কারণে আওয়ামী লীগকে তারা দেশের উন্নয়নের জন্য মূল শক্তি হিসেবে বিবেচনা করছে। স্বাধীনতার পক্ষের শক্তি তো বটেই, দেশকে বর্তমান বিশ্বের উপযোগী করে গড়ে তোলা, উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলা এবং নিজেদের ভবিষ্যৎ ভাগ্য গড়ে তোলা, সব কিছুকেই সামনে নিয়ে তারা মনে করছে আওয়ামী লীগই সেই প্ল্যাটফর্ম যেটি তাদের আশা বা স্বপ্ন পূরণ করতে পারে। সেই কারণেই এই আগ্রহটা পরিলক্ষিত হচ্ছে। এই সদস্য সংগ্রহের মাধ্যমে আমরা মহল্লা কমিটি গঠন করতে যাচ্ছি। আমাদের সংগঠনের যে গঠনতন্ত্র, সেখানে মহল্লা কমিটির বিধান আছে। সেই মহল্লা কমিটি হচ্ছে আমাদের ইউনিট কমিটি, একেবারে তৃণমূল পর্যায়ে সর্বনিম্ন কমিটি। সেই মহল্লা কমিটি করার পরে সেই মহল্লা কমিটি থেকে আমরা আসবো সেন্টার কমিটি। সেন্টার কমিটি করার পরে ভোটের পরে আমরা ওয়ার্ড কমিটিতে যাব। তো এইভাবে আমরা প্রস্তুতিগুলো গ্রহণ করছি। আমরা শুধু মূল দল নয়, আমরা যুবলীগ বা ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগ বা শ্রমিক লীগ প্রত্যেকের সঙ্গে পৃথক পৃথক বৈঠক ইতিমধ্যে শুরু করে দিয়েছি বেশ মাস দুয়েক আগে থেকেই। এবং নির্বাচনে তাদের কি করণীয়, তাদের কাছ থেকে আমরা কী আশা করি বা কীভাবে নির্বাচনের প্রচার করতে হবে, অপপ্রচার কিভাবে রুখতে হবে, মানুষকে কিভাবে আকৃষ্ট করতে হবে, উন্নয়নের কথা কিভাবে বুঝিয়ে বলতে হবে, দায়সারা কোনো প্রচার নয়, মানুষকে একেবারে মানুষের অন্তরের মধ্যে কিভাবে প্রবেশ করতে হবে, এই বিষয়গুলি তাদেরকে আমরা ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছি। আর পোলিং এজেন্টদের নাম তালিকা সংগ্রহ করছি আমরা, এবং তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য মাস্টার ট্রেনার আমরা রেডি করছি, যারা ঢাকা থেকে ট্রেনিং নিয়ে আসবেন এবং পরবর্তীতে তারা মাস্টার ট্রেনার হিসেবে কাজ করবেন। অর্থাৎ আমরা একেবারেই আটঘাট বেঁধে এবার মাঠে নামার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমি বলতে পারি যে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল যে তারা গ্যাসের পাইপলাইনে গ্যাস শহরে যেন আসে, এবং তারা সেইটা দিয়ে আমাদের মা বোনরা রান্না করতে চান অল্প খরচে এবং আরামে স্বচ্ছন্দে। সেই দীর্ঘদিনের দাবিটি আমার সময় পূরণ হয়েছিল, এবং এখন পর্যন্ত তারা সেইভাবেই রান্না করছেন। তবে আমি গ্যাসটি এনেছিলাম মূলত শিল্পায়নের জন্য। আসলে গার্মেন্টস কারখানা বা কম্পোজিট টেক্সটাইল বা সোয়েটার কারখানা ইত্যাদি করার জন্য কিন্তু মেশিনগুলো চালাবার জন্য কিন্তু বিদ্যুৎ লাগে। সেই বিদ্যুৎ যদি পিডিবি থেকে নেওয়া হয় তার রেট পড়ে অনেক বেশি। আর যদি গ্যাস দিয়ে টারবাইন চালিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন করে কারখানাগুলি, তাহলে 7/1 খরচে বিদ্যুৎ উৎপাদিত হয়। সেই কারণেই আমি এটি মূলত নিয়ে এসেছিলাম। তো সেটি হয়ে যেত যদি আমি 2013 সালে জয়লাভ করতে পারতাম। যাই হোক, সেটা তখন হয়নি, আগামীতে হয়তো হবে সেই আশা করছি। আমার সময়ে এখানে পুরো নগরীতে অবকাঠামোগত, যত বলতে যা বোঝায় অবকাঠামোগত উন্নয়ন
রাস্তা, গলিপথ, ড্রেনেজ সিস্টেম উন্নয়ন, আলোকায়ন, উচ্চ বহুতল বাণিজ্যিক ভবন, নদীর ধারের উন্নয়ন, পর্যটন বিনোদন কেন্দ্র করা, শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানকে আরও নতুন করে সাজানো, নানা জায়গায় পার্ক সৃষ্টি করা ইত্যাদি বহুমুখী কাজ আমি হাতে নিয়েছিলাম। ঢাকা রাজশাহী ট্রেন, রাত্রিকালীন ট্রেন চালু করা। তো এবং আমি ওই সময়তে যেগুলো হাতে নিয়েছিলাম, যেগুলো মেয়রের কাজ নয়, তবুও আমি হাতে নিয়েছিলাম, চেষ্টা করেছিলাম যে করার, সেগুলো ইতিমধ্যে বাস্তবে আলোর মুখ দেখতে শুরু করেছে। যেমন রাজশাহীতে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটি ইতিমধ্যেই তার জমি হুকুম দখলে কাজ চলছে। রাজশাহীতে একটি বিকেএসপি, সেটি কাটাখালীতে তার জায়গা নির্দিষ্ট হয়েছে এবং সেটি হুকুম দখলে কাজ শুরু হবে। রাজশাহীতে শিশু হাসপাতালের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাজশাহীতে পূর্ণাঙ্গ টিভি স্টুডিওর কাজ আমি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছিলাম, নির্বাচনের ফলের কারণে সেটা থেমে আছে, হয়তো আগামীতে করতে পারবো। রাজশাহীতে স্টার মানের হোটেল, পর্যটন মডেলটাকে আপগ্রেড করে স্টার মানের হোটেল করার বিষয়টি এখনও ঝুলে আছে, কিন্তু সেটি আমি করতে চাই। স্টেডিয়ামকে, বিভাগীয় ক্রীড়া, শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামকে আপগ্রেড করে আন্তর্জাতিক মানের ফুটবল, ক্রিকেট খেলার ব্যবস্থা উপযোগী করতে চাই। সে টাকাটি বরাদ্দ হয়েছিল, কিন্তু সেটি প্রায় 85 বা 86 কোটি টাকা সেটি ফেরত চলে গিয়েছে। এভাবে সেটি আবার আনতে হবে। আর আমি যেটি করতে চাই আরও, সেটি হচ্ছে রাজশাহী থেকে ঢাকা ননস্টপ ট্রেন অন্তত আরও একটি দরকার আমাদের। রাজশাহী থেকে কলকাতা ট্রেন সপ্তাহে 2টো হোক, 3টা হোক, 3 দিন হোক, খুবই প্রয়োজন। কারণ এখান থেকে অসংখ্য মানুষ চিকিৎসার জন্য ভারতে যান, পড়াশোনা করতে বা বাণিজ্যিক কারণে ভারতে যান। তাদের জন্য খুব সহজ হতো, যেহেতু ভিসা অফিস রাজশাহীতে আছে, এখান থেকে ভিসা নিয়ে সহজে তারা চলে যেতে পারেন। আর রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত বিমান, এটিরও প্রয়োজনীয়তা এখন দেখা দিচ্ছে। এইসব বিষয়ে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে চিঠিপত্র চালাচালি কাজ চলছে এবং তাদের পক্ষ থেকে এটাই সম্ভাব্যতা যাচাই করে করা হচ্ছে এবং আমি আশাবাদী এটি খুব সময় লাগার বিষয় না, এটা করা যাবে। পাশাপাশি রাজশাহীতে আরও 2টি বিশ্ববিদ্যালয়ের কাজ হতে পারে বা হবে। একটি রাজাবাড়িতে যে ডেয়ারি খামারটি আছে, আমাদের ডেয়ারি পোলট্রি খামার, সেখানের একটি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ প্রাণীবিদ্যার উপরে যে মানে সেখানে যে একটা ইনস্টিটিউট আছে, সেটাকে বড় করে বিশ্ববিদ্যালয় লেভেলে নিয়ে যাওয়া এবং রাজশাহী শহরের বিশ্ববিদ্যালয়ের পাশে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এটিও কিন্তু সময়ের ব্যাপার শুধুমাত্র। এইভাবে সব দিক দিয়ে রাজশাহীকে আমরা অতীতে যা করেছি এবং আগামীতে যা করব সব 2018 সালের মধ্যে সব হয়ে যেতে পারতো যদি আমি 2013 সালে পরাজিত না হতাম। যাই হোক, আশা করছি সামনে এবার যদি জয়লাভ হয়, করতে পারি, এই কাজগুলি সব শেষ করতে পারবো ইনশাআল্লাহ। প্রধানটাই হলো কর্মসংস্থান। একদম আমি শুরুতেই বলেছি যে গ্যাস নিয়ে আসার মূল কারণটি ছিল এখানে শিল্পায়ন করা। শিল্পায়ন রাজশাহীতে একেবারেই হয়নি, বিধায় এখানে মানুষ, শহর যতই আমি উন্নত করি না কেন, যদি মানুষের কাছে হাতে বাড়তি পয়সা না থাকে, তাহলে তারা সেই যে বিনোদন বা উন্নয়নকে উপভোগ করতে পারবে না। সেজন্যেই আমি প্ল্যান করেছিলাম যে অন্তত 50টি মতো যদি কারখানা, গার্মেন্টসের বা টেক্সটাইল, কম্পোজিট টেক্সটাইল বা সোয়েটার কারখানা বা লেদার জাতীয়, লেদার থেকে তৈরি কোনো কারখানা যদি করা যায়, যেটি করা খুবই বাস্তবসম্মত, করা খুব সহজ এবং সম্ভাবনা উজ্জ্বল, তাহলে প্রায় একটিতে 1-1.5 2,000 শ্রমিক কর্মচারী থাকলে প্রায় 70-75 হাজার মানুষের কর্মসংস্থান হবে। এই শুধু শহর নয়, শহরতলির বিভিন্ন মানুষও উপকৃত হবে এবং এই যে অর্থটি তখন প্রবাহ সৃষ্টি হবে, বাড়তি অর্থের যে প্রবাহ, সেই প্রবাহে একজন রিক্সাওয়ালা পর্যন্ত তার সুফল ভোগ করবে। এটি আমার মূল লক্ষ্য। আসলে অপপ্রচার একটা এমন জিনিস যে এটি নিত্য নতুনভাবেই আবির্ভূত হয় এবং যারা এটি করেন তারা এই বিষয়ে এতটাই সিদ্ধহস্ত, বিশেষ করে জামাত শিবির এতটাই সিদ্ধহস্ত যে তারা নন ইস্যুকে ইস্যু বানাতে খুবই তারা পটু এবং একেবারেই মিথ্যা বানোয়াটকে সুন্দরভাবে উপস্থাপন করে, কম্পিউটারে কম্পোজ করে
একেবারে তাদের কাছে যে গ্যালাক্সি ট্যাব, যে ট্যাবগুলো থাকে বা বড় মোবাইলগুলো থাকে বা ছোট ডেস্কটপ বা ল্যাপটপ যেটি থাকে কম্পিউটার, সেখানে সেই ছবিগুলো তারা দিয়ে উঠান বৈঠকের নামে মানুষের বাড়িতে প্রবেশ করে সেই ছবিগুলো দেখায়। দেখা যাচ্ছে কোনো ছবিতে হয়তো যে আজান হচ্ছে, তখন হয়তো আওয়ামী লীগের একটা সভা চলছে, পুরো বানোয়াট, জিনিসটা বানিয়ে দেওয়া হলো সেভাবে। বা হয়তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর হাতে কোনো এলাকার মানুষ লাঞ্ছিত হয়েছে, ইয়ে হয়েছে, যেটা আদৌ সত্য না, সেটাকে সুন্দর করে ফলো করে সুন্দর করে প্রচার করা হলো। যেমন হেফাজতে ঘটনাটি যেটি ঘটেছিল ঢাকায়, সেটি যদি 1 পয়সা হয়ে থাকে, সেটিকে 90 পয়সা করে প্রচার করেছিল জামাত বিএনপি, এবং তার খেসারত দিতে হয়েছে আমাদের রাজশাহী সহ 4টি সিটি কর্পোরেশন এলাকার মানুষকে, এবং প্রকারান্তরে পুরো জাতিকে খেসারত দিতে হয়েছে। তো এইবারে হেফাজত ইসলামী কতটুকু কি করবে আমি সে বিষয়ে সঠিকভাবে বলতে পারি না। শুধু এটুকু জানি যে তারা অনেকটাই বাস্তবতা মেনে নিয়ে একরকম সহনশীল পর্যায়ে আছে, এবং তাদের যৌক্তিক কিছু দাবিও সরকার মেনে নিয়েছেন, বিধায় তারা এখন সংযতভাবেই চলছেন এবং চলবেন বলে আশা করি। তবে জামাত এবং শিবিরকে কখনোই বিশ্বাস করার কোনো কারণ নেই। তারা পারে না এমন কোনো কাজ নেই। মিথ্যাচারী থেকে শুরু করে পবিত্র কোরআন শরীফে আগুন দেওয়া পর্যন্ত তারা নির্দ্বিধায় করতে পারে। এই কাজটি, এই ধরনের কাজ তারা করে মানুষকে, জনমনকে মানে বিক্ষুব্ধ করার যে কোনো অপপ্রয়াস নিতে পারে। তবে আমরা আমাদের নেতাকর্মীদের সবসময় সতর্ক করছি যে জানা মাত্র যেন সে তাৎক্ষণিক এর প্রতিকারের ব্যবস্থা তারা করে। আমি বেশ কিছু জায়গায় ইতিমধ্যে শহরে এক দফা আমার বিচরণ হয়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলি বা বিভিন্ন বাজারগুলি সবগুলি আমার এক দফা তীব্র শীতের মধ্যেও আমি এগুলো কমপ্লিট করেছি। ওয়ার্ড পর্যায়ে যাওয়া এখন আমি শুরু করেছি, মহল্লা পর্যায়ে, এবং সেখানে যত বেশি সংখ্যক মানুষকে পারছি তাদের সঙ্গে হাত মেলানো, তাদের সঙ্গে কুশলাদি জিজ্ঞেস করা, তাদেরকে আলিঙ্গন করা, এইসব কাজগুলি অব্যাহত আছে, এবং যত দিন যাবে তত আরও বাড়াবো আমি। কারণ আমার কাছে মনে হয়েছে যে কেতাবি ধরনের সেই গতানুগতিক মঞ্চে বসে থাকা নেতা বক্তব্য দিলেন, শ্রোতারা শুনলেন, এই দিয়ে কোনো কিন্তু নির্বাচন হয় না। নির্বাচনের রাজনীতির ভিন্ন। এখানে প্রত্যেকটি ভোটার চান যে তার কত কাছের আমি যেতে পারলাম, তার বাসায় গিয়ে 1 কাপ চা খেলেও সে খুশি হয় যে আমার কাছে লিটন ভাই ছিলেন, চা খেয়ে গেছেন, বা আমার দোকানে বসে 1 কাপ চা খেয়ে গেছেন। এই বিষয়গুলি মাথায় রেখেই যত কাছে যাওয়া সম্ভব, যত তৃণমূলে পর্যন্ত নামা সম্ভব, সেটি আমি করছি।